সুপ্রিয় শ্রোতা, আজ ১২ আগস্ট সোমবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা ওই বৈঠকে অংশ নেন। ছাত্র ও গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড মোহাম্মদ ইউনূস এই প্রথম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। পাল্টা অভ্যুত্থান নিয়ে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের জনগণ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। সোমবার ঢাকার সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুতরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সাংবাদিকরা এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে সেখানে তিনি এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগকে পুনর্গঠন করারও পরামর্শ দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া আগ্নেয়াস্ত্র থানায় ফেরত দিতে ৭ দিন সময় বেঁধে দেন এম সাখাওয়াত হোসেন। অন্যথায় অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বৈঠক শেষে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি থাকছে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ, আমি ক্যাবিনেটে ওটা আলোচনা করব। বাংলাদেশের অভ্যুত্থানকে নস্যাৎ এবং নতুন গঠিত সরকারকে ব্যর্থ করতে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য অনুযায়ী ২০০৮ থেকে ২৩ এই ১৫ বছরে ২৪টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় ৯২,২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। সেখানে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং সময় মতো তথ্যের সততা ও সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ, সেটা রক্ষা করতে হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় বিরূপ আচরণের শিকার হয়েছে তাদের বিনিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকের আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। প্রায় ১ সপ্তাহ পর আজ সোমবার তারা রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিলেন। তবে রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি আজও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মুনিবুর রহমান বলেছেন, একটা ছন্দপতন হয়েছিল, আজ আবার ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। এই সপ্তাহের মধ্যে সকলেই যোগ দেবেন বলে আশা করা যায়। গণ আন্দোলনের জেরে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয়। এরপর রাজধানীর থানাগুলো যেমন পুলিশ শূন্য হয়ে যায়, আবার ঢাকার রাস্তায়ও ট্রাফিক পুলিশ দেখা যায়নি। এবার বিশ্ব সংবাদ। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান। সিনওয়ারের এ বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকারীরা। রোববার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন। তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চায় কিনা এটা স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, কেউ জানে না নেতানিয়াহু কি চায়। সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয় সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট মিশরের রাজধানী কায়রোতে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র ৩ দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমেই তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে। উগান্ডার রাজধানী কাম্পালায় ময়লা আবর্জনার স্তূপ ধসে পড়ায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার গাইতেজের উত্তর কাম্পালা জেলায় ভারী বর্ষণের কারণে বর্জ্যের স্তূপ ধসে পড়ে। ফলে বহু মানুষ এবং গবাদি পশু আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাম্পালার স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ড্যানিয়েল নুয়েবিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানিয়েছেন সেখানে এখনও উদ্ধার কাজ চলছে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে নেই বাংলাদেশের কোনো ক্লাব। তবে এ মাসেই শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশের উপস্থিতি। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসি খেলছে এশিয়ার মর্যাদার এই লিগে। ভুটানের এই ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ৪ নারী ফুটবলার। তারা হলেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। সোমবার সকালে সিনিয়র এই ৪ নারী ফুটবলার থিম্পু গেছেন। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে খেলবে ডি গ্রুপে। প্রতিপক্ষ ইরানের পাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। রেডিও টুডে 89.6 FM এর আজ 12 আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM